নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারের চোটে যুবকের মৃত্যু। অভিযোগ উঠছে এমনই। মৃত 22 বছরের আবু সিদ্দিক হালদার ঢোলাহাট থানায় বিরুদ্ধে অভিযোগ পরিবারের। নিহত যুবকের মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা ছিল না জানালেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরুর কথা জানিয়েছেন এসপি। আমরা সরাসরি চলে যাব ঢোলাহাট থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই যে গণপিটুনির যে ধারাবাহিক ঘটনাগুলো সামনে আসছে, আবারও এই একটা গণপিটুনির ঘটনা, চোর সন্দেহে 22 বছরের যুবকের মৃত্যু। এখনো পর্যন্ত কি পরিস্থিতি, এলাকা থেকে প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই সুচন্দ্রিমা দি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, রাজ্য জুড়ে যেখানে গণপিটুনির ঘটনা উঠছে এবং সেটা নিয়েই কিন্তু একদিকে যেমন উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, অন্যদিকে কিন্তু রাজ্য প্রশাসনের তরফে কড়া হাতে তার ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে। এরকম পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনা জেলার যে ঢোলাহাট থানা, সেই ঢোলাহাট থানার অন্তর্গত ঘাট বকুলতলা এলাকা, সেখানেই কিন্তু গত 30 তারিখে একটা চুরির ঘটনা ঘটে একজনের বাড়িতে এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু এক অন্যরকম ছবি সামনে আসে। চুরির অভিযোগে ঢোলাহাট থানার পুলিশের তরফে যেমনটা দাবি যে থানাতে চুরির অভিযোগ দায়ের হওয়ার পর চুরির অভিযোগে ঢোলাহাট থানার পুলিশ গত 3রা জুলাই ঢোলাহাটের ঘাটবকুলতলা এলাকা থেকে আবু সিদ্দিক মোল্লা নামে এক 22 বছরের যুবককে গ্রেপ্তার করে এবং 4 তারিখে তাকে আদালতে পেশ করা হয়। এই যে আবু সিদ্দিক মোল্লা যে এই মুহূর্তে নিহত হয়েছেন, নিহত আবু সিদ্দিকের পরিবারের যেমনটা দাবি যে 2 তারিখে অর্থাৎ গত 2রা জুলাই পুলিশের তরফে চোর সন্দেহে বা চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঢোলাহাট থানাতে নিয়ে আসা হয়। 3 তারিখ সকাল থেকে রাত্রি পর্যন্ত তাকে পুলিশের তরফ থেকে চুরির কথা স্বীকার করিয়ে নেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হয় এবং লাগাতার লাঠিচার্জ করা হয় ওই যুবকের ওপর। পরে 4 তারিখে পুলিশের তরফে ওই যুবককে কাকদ্বীপ আদালতে পেশ করা হয়। যেই সময় কাকদ্বীপ আদালতে যুবককে পেশ করা হয়, পরিবারের দাবি সেই সময় যুবকের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক ছিল। পরিবারের পক্ষ থেকে যুবকের জামিনের আবেদন জানানো হয়। কাকদ্বীপ আদালতের তরফ থেকে যুবককে জামিন দেওয়া হয়। জামিন পাওয়ার পর পরিবারের তরফে যুবককে প্রথমে মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তারপর ডায়মন্ড হারবার হাসপাতাল এবং তারপর কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তার শারীরিক অবস্থা আরও সংকটজনক হলে পরিবারের তরফে ওই যুবককে পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই গতদিন গভীর রাতে ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের তরফ থেকে দাবি যে পুলিশের তরফ থেকে যুবকের ওপর লাগাতার লাঠিচার্জ এবং অমানবিক মারধরের কারণেই কিন্তু যুবকের মৃত্যু হয়েছে। সকাল থেকে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভে সামিল হয়েছিল নিহত যুবকের পরিবারের লোকজন। নিহত যুবকের পরিবারের আরও যেমনটা দাবি যে এই নিহত যুবককে বিনা কারণে কোনো রকম প্রমাণ ছাড়া পুলিশ তুলে এনেছে, মিথ্যে মামলা দিয়েছে ওই যুবকের বিরুদ্ধে এবং পূর্ব পরিকল্পিতভাবে এই যুবককে চুরির ঘটনায় ফাঁসানোর চেষ্টা করেছে পুলিশের বিরুদ্ধে আরও যেমনটা অভিযোগ, এই যুবককে যখন পুলিশ গ্রেপ্তার করে আনলো 2 তারিখে, তারপর 3 তারিখ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচন্ড পরিমাণে পুলিশের তরফে যুবককে আঘাত করা হয়, প্রহার করা হয়, লাঠিচার্জ করা হয়। সেই সময় পুলিশের তরফে যুবককে এবং যুবকের পরিবারকে লক্ষাধিক টাকার দাবি করা হয়। সেই লক্ষাধিক টাকার বিনিময়ে যুবককে ছেড়ে দেওয়ার কথা বলে পুলিশ, এমনটাই নিহত যুবকের পরিবারের দাবি। তারপরে কিন্তু সেই টাকা না দিতে পারায় লাগাতার যুবকের ওপর প্রহার চলতে থাকে পুলিশের, এমনটাই অভিযোগ পরিবারের। শেষমেশ সেই পুলিশের লাঠিচার্জের কারণে, বেধড়ক মারের কারণে কিন্তু এই যুবকের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। যদিও বা পুলিশের দাবি যে 3 তারিখ হচ্ছে ঢোলাহাট থানা এফআইআর শুরু করে এবং 3 তারিখ মধ্যরাতে এই যুবককে পুলিশের তরফে গ্রেপ্তার করা হয়। 4 তারিখ সকালে ওই যুবককে ঢোলাহাট থানার পক্ষ
থেকে কাকদ্বীপ আদালতে পেশ করা হয়। পুলিশের আরো যেমনটা দাবি, আমরা কথা বলেছিলাম সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে, তিনি যেমনটা জানাচ্ছেন যে সময় ঢোলাহাট থানার পুলিশ 4 তারিখে এই যুবককে কাকদ্বীপ আদালতে পেশ করে, সেই সময় যুবকের মেডিকেল রিপোর্টে কোনো রকম সমস্যা ছিল না, মেডিকেলি কোনো সমস্যা দেখা দেয়নি। এবং এসপির তরফ থেকে আরো যেমনটা জানানো হয়েছে, পরিবারের তরফ থেকে এই ঘটনাকে ঘিরে যেহেতু একটা অভিযোগ করা হয়েছে, তাই সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভাগীয় তদন্ত করা যাবে। তবে আজকে সকাল থেকে যুবকের এই মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে কিন্তু একেবারে প্রতিবাদে সরব হয়েছে নিহত যুবকের পরিবার থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা। দফায় দফায় বিক্ষিপ্তভাবে উত্তেজনা তৈরি হতে থাকে ঢোলাহাট থানার সামনে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় মূল যে সড়ক রাস্তা, সেই রাস্তা। ব্যারিকেডের এক প্রান্তে বিক্ষোভকারী, অপর প্রান্তে পুলিশ প্রশাসন। এক পর্যায়ে এসে কিন্তু সেই সকাল 11টা থেকে লাগাতার বিক্ষোভ চলতে থাকে 3:30 পর্যন্ত। 3:30 নাগাদ বিক্ষোভকারীদের তরফ থেকে উত্তেজিত যে বিক্ষোভকারীরা, তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পাল্টা পুলিশের তরফেও কিন্তু বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। অবশেষে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জ করে এই ঢোলাহাট থানার সামনে থেকে বিক্ষোভকারী এবং উত্তেজিত জনতাকে বেশ খানিকটা দূরে সরিয়ে ফেলা হয়। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব ঢোলাহাট থানা, সেখানে কিন্তু যথেষ্ট পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। থানার সামনে রাস্তাঘাট একেবারেই কিন্তু ফাঁকা করে ফেলা হয়েছে, থমথমে হয়ে রয়েছে ঢোলাহাট থানা চত্বর। এবং অন্যদিকে যে দিকটা বিক্ষোভকারীরা দাঁড়িয়েছিল সেই দিকটা দেখাবো। আপাতত পুলিশের তরফে ব্যারিকেডিংটা তুলে নেওয়া হয়েছে, বিক্ষোভকারী এবং সমস্ত উত্তেজিত জনতাকে সরিয়ে ফেলা হয়েছে। থমথমে রয়েছে ঢোলাহাট থানা চত্বর। ঢোলাহাট থানার সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে কিন্তু যুবকের এই মৃত্যুর ঘটনা যেখানে সামনে আসছে, এই ঘটনাকে ঘিরে একেবারেই কিন্তু ঢোলাহাট থানা চত্বর যেমন উত্তপ্ত রয়েছে, অন্যদিকে কিন্তু থমথমে রয়েছে গোটা এলাকা। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে কোয়েল, পরবর্তীতে আবারও কথা বলবো। কোয়েল মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম, ঢোলাহাটের গ্রামের অবস্থা সম্পর্কে জানালেন। তবে এই গণপিটুনি ঘটনা যেমন ঘটে চলেছে, যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ইটবৃষ্টি জনতার, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি জনতার, অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধে কোথাও একটা এই ক্ষোভ জন্মাচ্ছে সেখানকার বাসিন্দাদের। প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি, শুনুন। কোনো কিছুই করতে পারে না, ঠিক আছে, শুধু যারা অ্যান্টি সোশ্যাল তারাই মারধর করতে পারে, পুলিশ কিছু করতে পারে না। পুলিশের এখতিয়ার নেই কাউকে হাত দেওয়া, কাউকে গালে চড় মারা, এগুলো কোনো অধিকার নেই, ঠিক আছে। বা অ্যান্টি সোশ্যাল যারা ক্রিমিনালস, তাদের একদম সার্বিকভাবে অধিকার জন্মে গেছে যে তারা সবকিছু করতে পারে, মারধর করতে পারে, গুলি চালাতে পারে, পিটিয়ে শেষ খুন করে দিতে পারে, সবকিছু করতে পারে সে। এবং যে পুলিশ অফিসাররা করেছে, আমার নিশ্চয়ই ম্যাটারটা যদি সত্যি সত্যি পিটিয়ে মারে তাহলে এটা খুব বড় ঘটনা। নিঃসন্দেহে সিনিয়র অফিসাররা আসবেন এবং এসে তারা এটা দেখবেন, দেখার পর তারা নিশ্চয়ই ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন, তাদের এগেনস্টে প্রসিডিং ড্রন আপ করা হবে যদি কোনো পুলিশ অন্যায় করে থাকে। এই ঘটনা নিয়ে আমরা রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া নিয়েছিলাম, বিজেপি, কংগ্রেস, তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনুন। বলার কিছু নেই, কারণ এই ঘটনা নতুন নয়। ঠিক 2 বছর আগে দক্ষিণ কলকাতার বিজেপি পার্টির একজন কর্মীকে তুলে এনে একটা সম্পূর্ণ ভুল কারণে, ভুল ইনফরমেশনের ভিত্তিতে তাকে আটক করে রাখা হলো এবং তাকে পিটিয়ে খুন করে ফেলার পরে জানা গেল যে কারণে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই কারণটা সম্পূর্ণ মিথ্যা এবং অন্য কেউ সেখানে অভিযুক্ত। আজ পর্যন্ত যে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, তো কার্যত পশ্চিমবঙ্গের সমাজ বিরোধী পুলিশ নেতা নেত্রী সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, একটা গভীর অসুখ হয়ে গেছে এখন সমাজের, এবং এর থেকে আমাদের মুক্তি চাই। আর মুক্তির একটাই পথ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন এবং তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এই ঘটনা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, বাংলায় একটার পর একটা পুলিশ নারকীয় অত্যাচার করছে, তদন্ত করা যেটা পুলিশের কাজ, বাংলায় অপরাধী, বড় বড় অপরাধীদের ছাড়া পেয়ে যাচ্ছে আর সামান্য চোর তাজকে পিটিয়ে মেরে দিতে হচ্ছে। আমরা গড়িয়াতে সাহেব সর্দারের কেসটা তো দেখেছি। আসলে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, কেন এরকম করলো পুলিশরা, এবং যারা দোষী তাদেরকে সাজা দেওয়া উচিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং থানার মধ্যে পিটিয়ে খুন, এটা সভ্য সমাজে এগুলোকে মান্যতা দেয় না। এর তদন্ত হওয়া উচিত এবং এই তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেওয়া উচিত।
দেখুন, বিষয়টি প্রশাসনের নজরে আশা করি এসেছে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, নিশ্চিত করে এই ঘটনা কাম্য নয়, এবং এই ধরনের ঘটনা ঘটে থাকলে প্রশাসন তদন্ত করে দেখবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে। কারণ আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই, এবং পুলিশ প্রশাসনকেও নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়েই কাজ করতে হয়। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল এবং যথেষ্ট তিনি তৎপরতার সাথে সিদ্ধান্ত নেন। এক্ষেত্রেও আশা করব প্রশাসন প্রশাসনিক পদক্ষেপ নেবে। শান্তনুদা, ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকবেন। মাসখানেক ধরে বাজার একেবারে আগুন, সবজি থেকে ফল এমনকি মাছ মাংসেরও দামও চড়ছে দিনে দিনে। বাজারে গিয়ে হাত কামড়াচ্ছে আম আদমি। বাজারে ছেঁকা জ্যোতি আলু 35 টাকা, চন্দ্রমুখী আলু 40 টাকা কেজি, পেঁয়াজ 50 থেকে 55 টাকা কেজি, বেগুন 150 থেকে 200 টাকা কেজি, পটল 50 টাকা, কাঁচা লঙ্কা 150 টাকা, শসা 80 টাকা, করলা 80 টাকা। সবজি আনাজের সঙ্গে পাল্লা দিয়ে মাছ মাংসের দামও। মুরগির মাংস 180 টাকা থেকে বেড়ে 240 থেকে 260 টাকা প্রতি কেজি। ইলিশ বিক্রি হচ্ছে 1600 টাকায়, কাতলা কেজিতে 400 থেকে 450 টাকা কেজি, বাগদা চিংড়ি 800 টাকা, গলদা চিংড়ি বিকচ্ছে 700 থেকে 800 টাকাতে। আমি তালতলা বাজারে রয়েছে এবং এখানেও রীতিমতো সবজিতে হাত দিতে গেলে ছ্যাঁকা লাগছে। জ্যোতি আলু 35 টাকা কিলো, চন্দ্রমুখী 40 থেকে 45-এ বিকোচ্ছে। যারা কেনাকাটা করতে আসছেন রীতিমতো নাভিশ্বাস উঠছে তাদের। কি এখন যেরকম দাম আছে সেরকম নিতে হবে, অল্প করে নেওয়া হচ্ছে। যেমন আগে বেশি পরিমাণ নেওয়া, এখন অল্প পরিমাণে নেওয়া হচ্ছে, কিন্তু খেতে তো হবেই, তো পেটের ব্যাপার জানেনি। আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে টাস্ক ফোর্সের সঙ্গে, যারা এই বাজার দর নিয়ন্ত্রণ করে, এবং কৃষি বিপণন দপ্তরের সঙ্গে। কোনো আশার আলো দেখছেন? দাম কি কিছুটা কমতে পারে বলে আপনি আশা করছেন? কমা তো উচিত। তো কষ্ট তো হবেই, আমরা মিডিল ক্লাস লোক, তো আমাদের তো বেশি কষ্ট হবে। ইলেকশানে সব টাকা আমাদের দিয়ে তুলছে, 50 বার ইলেকশন করাচ্ছে, 50 বার আমাদের সব দিকে দাম বাড়িয়ে দিচ্ছে। আর কি বলবো, বলার কিছু নেই। অনেক কথা শুনতে হচ্ছে, যে কোনো লোক আসছে বলছে দাম বৃদ্ধি বাড়াক। আলু 32 কেনা আছে, 35 নিচে বিক্রি করতে পারি না। লোক বলে 30 টাকা দাও, 32 টাকা দাও। আমরা কি করবো বলুন? আমরা কোথায় যাব? পেঁয়াজ আড়তে 1700 টাকা আছে, 1600 টাকা, 40 টাকা আড়তে আছে, এখানে লোক বলে 40 টাকা দাও। সেটা তো আমাদের দোষ না, আড়তে দাম বাড়ে বলে আমরা বাড়ি। কেন মূল্য বৃদ্ধি? ফসলের এই মূল্য বৃদ্ধির জন্য আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি হতে চললেও যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল তা হয়নি। যা বৃষ্টি হয়েছে তা পর্যাপ্ত নয়। চাষিদের মতে অপর্যাপ্ত বৃষ্টির ফলে প্রচুর শাকসবজি মাঠে নষ্ট হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত বৃষ্টি না হলে বাজার দর কমার সম্ভাবনা আপাতত নেই। যারা বিক্রেতা তারাও জানাচ্ছেন যে মূল্যে তাদেরকে কিনতে হচ্ছে জিনিসপত্র, সেই মূল্য থেকে কিছু পয়সা লাভ রেখে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। দিনের শেষে তাদেরও সেইভাবে দিন গুজরান বা সেইভাবে আয় হচ্ছে না। তবে তারা তাকিয়ে রয়েছেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে টাস্কফোর্স এবং সেই সঙ্গে কৃষি বিপণন দপ্তরের যে বৈঠক রয়েছে সেই দিকে। তারা আশা করছেন যে সেখান থেকে কিছুটা হলেও সুরা হয়তো বেরোতে পারে বা আশার আলো দেখা যেতে পারে। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। অগ্নিমূল্য বাজার দর মূল্যবৃদ্ধি নিয়ে আজ বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল আম জনতা, বাজারে গেলেই আকাশ ছোঁয়া দাম। সবকিছুরই, শাকসবজি থেকে মাছ মাংস, প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধিতে আম আদমির মাথায় হাত। আজ নবান্নে মুখ্যমন্ত্রী বাজার দরের মূল্যবৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো সুচন্দ্রিমা, যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে বাজারে, শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস যেভাবে দাম বেড়েছে, তাতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে নবান্নের একটি বৈঠক ডেকেছেন। সেখানে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব থেকে শুরু করে পুলিশের পদস্থ কর্তারাও যেমন উপস্থিত থাকবেন, তেমনি বিভিন্ন জেলার এসপি এবং ডিএমরা উপস্থিত থাকবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্কফোর্স কর্তাদের সামনে নিয়েই কিন্তু এই বিশেষ বৈঠক করবেন।
অর্থাৎ আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন বাজারে কিন্তু এই টাস্কফোর্সের কর্মীরা তারা যাবেন এবং তারা কিন্তু বাজার দর খতিয়ে দেখবেন। যেভাবে কৃষকদের হাত থেকে মাত্র কম নামমাত্র মূল্যে জিনিসপত্র কেনা হচ্ছে এবং যেভাবে সেগুলো বাজারজাত করা হচ্ছে সেখানে প্রায় 3 গুণ নামে, তা নিয়েই কিন্তু টাস্কফোর্সকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামতে নির্দেশ দিয়েছেন। সেই জায়গাতে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা, যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং গ্রামের যেখানে সবজির দাম একরকম রয়েছে, শহরে সেই সবজি যখন বিক্রি হচ্ছে প্রায় 3 গুণ দামে বিক্রি হচ্ছে এবং কোল্ড স্টোর থেকে আলু যখন বেরোচ্ছে তার যা দাম থাকছে এবং বাজারজাত অবস্থা হওয়ার পর তার দাম যেভাবে 3 গুণ বেড়ে যাচ্ছে, তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপিদের তিনি নির্দেশ দিচ্ছেন। এছাড়াও কিন্তু আজকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে রাজ্যের সমস্ত পুলিশ কর্তাদের পাশাপাশি প্রশাসনিক কর্তাদেরও নির্দেশ দেবেন যে কিভাবে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যায়। সুচন্দ্রিমা, ধন্যবাদ দেবজ্যোতি। আসছি পরের খবরে। জয়ন্ত সিং এর আরো কীর্তি, সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওয়ে তোলপাড় কামারহাটি তালতলা ক্লাবে চোর সন্দেহে বেধড়ক মার, সুমোটো মামলা ব্যারাকপুর পুলিশের। ভিডিওয়ে চিহ্নিত জয়ন্ত সিং, রাহুল গুপ্তা। আরিয়াদহে মা ছেলেকে পেটানোর ঘটনায় জয়ন্ত, রাহুল ইতিমধ্যেই গ্রেফতার, বাকিদের বিরুদ্ধে পদক্ষেপ করছে ব্যারাকপুর পুলিশ। কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি আপডেট রয়েছে ঘটনায়? দেখো, এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, যেটা জানা যাচ্ছে যে যুবকরা অর্থাৎ বেধড়ক মারধর ঘটেছিল তালতলা ক্লাবের ভেতরে, যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি কয়েক বছর আগেকার ভিডিও, এটা জানা গিয়েছে। এবং তালতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সরাসরি কিছু জানানো না হলো, তবে সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে চোর সন্দেহে কিন্তু সেই যুবককে বেধড়ক মার দেওয়া হয়। কিন্তু যেহেতু ভিডিওটি ভাইরাল হয়েছে, ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে বলা হয়েছে যে যারা এই ধরনের নৃশংসভাবে মারধরের ঘটনায় জড়িত ছিল তাদের কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু স্টেপ নেওয়া হবে এবং আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে। ইতিমধ্যেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে পুরোপুরি জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আইনগতভাবে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে। এই ভিডিওতে যাদের দেখা গিয়েছে, যারা যুক্ত ছিল এই মারধরের ঘটনায়, মূলত যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে কিছু জন কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশ কাস্টাডিতে রয়েছে এবং আরো কিছু যেই নামগুলো এখন পর্যন্ত পুলিশের কাছে চিহ্নিত না, অর্থাৎ যে ব্যক্তিদের পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি এই ঘটনার সঙ্গে কিন্তু যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ অবিলম্বে গ্রেফতার করবে, এমনটাই জানানো যাচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। খুবই খারাপ, যেটা একটা সংগঠনের মধ্যে, যে ক্লাবের মধ্যে ক্লাবের মতো কিংবা আইনের মতো এটাকে দেখবে। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, এটাই চাই। অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আমরা আছি এবং আইনের কাজ করছি। ইতিমধ্যেই আমাদের আইনত ব্যবস্থা নিচ্ছে, কমিশনারেট থেকে ধরপাকড় চালু হয়ে গেছে অলরেডি। সমাজকর্মী যারা আছে তাদের মধ্যে মানে কেউ না কেউ রাজনীতির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত থাকে। এবার আইনের পথে চলবে। আমি বিশ্বাস করি যে যারা এই ধরনের কাজ করে তারা ঠিক কাজ করেনি এবং নিঃসন্দেহে আমি মনে করি এটা আইনগতভাবে চলে তার শাস্তি দেওয়া হবে। ইনসিডেন্ট হয়েছে, ওইখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, তারপরে যেই লোকটার এগেনস্টে কমপ্লেন হচ্ছে
তার একটা বিভিন্ন যেই অত্যাচার এরিয়াতে হয়েছে তার ভিডিও এটা প্রকাশ্যে আনা হচ্ছে। কিন্তু এরকম ঘটনা সারা বাংলা, ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি এবং সারা বাংলাতে যেভাবে হচ্ছে, এটা কিন্তু শুধু কামারহাটি বলে না, পুরো বাংলাতে কিন্তু এরকম ঘটনা হচ্ছে, সেটা কিন্তু প্রশাসন দেখছে না। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখব সেই ছবি। আজ মূল্যবৃদ্ধির ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হয় নবান্নে। জিনিসের দোকান কমে যেটা আমাদের কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে আলুর পেঁয়াজ, ওটা কোথায় একবার যাওয়া উচিত। এখানে তারা ঠিক আছে, আপনার কাছে আমি মোটামুটি একটা শুনলাম। আমি আমার ওপিনিয়নটা, আমাদের যেটা ইনফরমেশন, এটাকে একটু সরিয়ে দাও তো এদিকে, তোমার মুখ দেখা যাচ্ছে না, এদিকটা সরিয়ে দাও। আমাদের রাজ্য মন্ত্রিসভার সহকর্মীরা সহ এখানে যেসব ডিপার্টমেন্ট এসছেন সকলকে নিয়ে ভার্চুয়াল মোডেও আমাদের ডিএম এসপিরা সকলে আছেন, তাছাড়াও লাইন ডিপার্টমেন্ট আছে, কৃষি বিপণন দপ্তরের প্রতিনিধি, কৃষি দপ্তরের প্রতিনিধি, ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, হর্টিকালচার থেকে শুরু করে, আরবান থেকে শুরু করে, রুরাল থেকে শুরু করে সবাই আছে। এবং বিভিন্ন বাজার কমিটির সদস্যরা, বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাজ্য সরকারের টাস্ক ফোর্সের মেম্বাররাও আছে। দেখুন, এটা তো ফ্যাক্ট, সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। বাট কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে, তো আমরাও বা কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না? লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে, নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর। হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার ট্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। তোমরা বলছো তাপ প্রবাহের জন্য, আই ডোন্ট এগ্রি উইথ দিস। তাপ প্রতিবারেই থাকে, এখন ওয়েদার একটু ভালনারেবল আছে, একটু চেঞ্জ হচ্ছে, এখানে গরমও যেমন আছে, বৃষ্টিও আছে, দুটোই আছে। আসলে আসলে 3 মাস ধরে ইলেকশন চলছে, সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, আর ইলেকশন কমিশনের তো এসব দেখার দরকার নেই, শুধু অফিসার চেঞ্জ করলেই কাজ হয়ে যায়, আর রুলিং পার্টির দালালি করলেই হয়ে যায়। ফলে অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে, 3 মাস কাজ করতে হবে না, ঘুমিয়ে পড়ে। যে কেয়ারটা নেওয়া উচিত ছিল সেই কেয়ারটা ঠিক মতো নেওয়া হয়নি। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? পাইকারি মালের যোগান কমে গেছে কেন? এগুলো আমার কোয়েশ্চেন। কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে, আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, লাউ, শসা, কাঁচা লঙ্কা, সবকিছু দাম, টমেটো, পটল, করলা, ভেন্ডি, এর দামও আকাশ ছোঁয়া।
যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। তুমি কথা কম বলো, যখন আমি মাইকে কথা বলছি তুমি শোনো আমারটা। আলুর দাম গত বছর এই সময় ছিল 35 টাকা, এই গত বছর এই সময় ছিল 22 টাকা, কিন্তু এবারে আছে 35 টাকা। কেন হলো কারণটা আমি পরে আসছি। পেঁয়াজ গতবারে ছিল এই সময়ে 35 টাকা। আমি এটা আমাদের স্টেটের কথা বলছি, অন্য স্টেটে এর ডাবল, 3 ডবল। পেঁয়াজ আগের বারে ছিল 35 টাকা, এবারে হয়েছে 50 টাকা। রসুন আগের বারে ছিল 200 টাকা, এবার হয়েছে 280 টাকা। বেগুন গুণ কি তার আমি জানি না, আগের বারে ছিল 120 টাকা, এবারে হয়েছে 140। লাউ আগের বারে ছিল 40, এবারে হয়েছে 50। এমনকি শশা 60 টাকা ছিল আগের বছর, এই বছর হয়েছে 75 টাকা। কাঁচা লঙ্কা আগে ছিল, গতবারের দাম ছিল 60 টাকা, এবারে হয়েছে 45 টাকা, একটু কমে আছে। ঝিঙে গতবারে ছিল 60, এবারে হয়েছে 65। টমেটো গতবারে ছিল 120, দিল্লিতেও টমেটো 100 টাকা, এখানে 80 এবারে। পটল গতবারে ছিল 55, এবার হয়েছে 35। করলা গতবারে ছিল 100, এবার হয়েছে 75। ভেন্ডি গতবারে ছিল 80, এবার হয়েছে 75। অর্থাৎ দাম কমেছে গতবারের থেকে কিছু কিছু, যেটা কাঁচা লঙ্কা, ঝিঙে, তাও ঝিঙে হিসেবে দামটা খুব বড্ড বেশি। টমেটো 80 টাকা কিলো হওয়া উচিত নয়। পটল 35 টাকা, বাপরে বাপ। করলা ভাজলেই এইটুকু হয়ে যায়, 75 টাকা। ভেন্ডি, ঢেঁড়স, নামটাই ঢেঁড়স, তারও এত দাম, তার লোকে খাবে কি? আলু, অন্য রাজ্যে আলুর দাম চলছে 45 টাকা, পেঁয়াজ চলছে 70 টাকা। নাসিকের পেঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে। আমাদের এখানে আলিপুরের পেঁয়াজের দাম কি বললাম? দাঁড়াও, গতবার সে তুলনা করি। আলু আগের বারে ছিল 35, এবারে হয়েছে 22। আর পেঁয়াজ আগের বারে ছিল 35, এবারে হয়েছে 50। এটাকে ফিরিয়ে আনতে হবে। পেঁয়াজের আপনারা নাসিক থেকে কেন আনেন? আমি নাসিক থেকে পেঁয়াজ কেন আনবো? আমি তো এখানে পেঁয়াজের স্টোরও বানিয়ে দিয়েছি। নাসিকের থেকে আনতে গিয়ে ট্রান্সপোর্ট খরচা আমার কি বাড়ছে না? ডিসেম্বরে আমরা আত্মনির্ভর হয়ে যাব। কেউ কোনোদিন একথা ভাবেনি যে আমাকে মাছ আনতে হবে অন্ধ্রপ্রদেশ থেকে, ডিম আনতে হবে হায়দ্রাবাদ থেকে, পেঁয়াজ আনতে হবে নাসিক থেকে। কেন বাংলা তৈরি করতে পারে না? আমি আপনাকে বলছি সেটার উত্তর আগে। আমাদের বাজারেও পেঁয়াজের যে দামটা হয়েছে সেটাকে কমিয়ে দিতে হবে। আগে থেকে আপনারা যদি আচ্ছা, এবার আমি প্রথমে বলে নিই যে সুফল বাংলার থেকে আমরা অনেকগুলো আউটলেটে 10 টাকা করে কমে দিচ্ছি বাজার থেকে। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি। থেকে মানুষ আলু সহ সমস্ত সব সবজি 10 থেকে 15%, 10% থেকে 15% কম দামে পাচ্ছেন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট, প্লিজ টেক প্রপার কেয়ার। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর,
ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে, এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরো বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়, চাষিরা দামটা পাচ্ছে না। তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না। প্রদীপ দা, আপনাকে আমি বলবো এটাকে দেখতে, টেক কেয়ার করে। নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা? ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা। আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? হোয়াট ফর? হ্যাঁ বলো। ম্যাডাম, আমরা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি এই সব এলাকা থেকে ডাইরেক্টলি চাষি থেকে কিনছি। সুফল বাংলা এই মুহূর্তে কিন্তু নাসিকের অনিয়নটা কিনছে না, তার সুফল আমরা পেয়েছি। কারণ চাষির আমরা একদম বাড়ি থেকে তুলে নিয়ে আসছি কলকাতা মার্কেটে, আরো বেশি করে আনার জন্য। আমি তোমাদের যেটা 100% কৃষকদের থেকে কেনার জন্য বলছি, তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। যখন তোমার কাছে ওয়ে আছে, তুমি ওয়েটাকে ইউটিলাইজ করছো না কেন? পেঁয়াজের জন্য তো কোল্ড স্টোরেজও করে দেওয়া হয়েছে। হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ খুব ভালো চাষ করে, বাঁকুড়া থেকে শুরু করে। পেঁয়াজ ওদের কাছ থেকে কিনে নাও, সুফল বাংলাতেও দাও, মার্কেটেও দিয়ে দাও। নাসিক থেকে আনার প্রবণতা বন্ধ করো। আগে তো আমরা এফসিআই থেকে চাল কিনতাম, কমিশন খেত কেউ কেউ, এখন তো আমরা মার্কেট থেকে নিই, ফার্মারদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে, যেটা রেশনে আমরা দিই। তাতে ফার্মার্সরাও লাভবান হয় আর ভালো চালটাও আমরা পাই, দুটো কাজই হয়। আমি অনেক স্টাডি করে এটা করেছি। সুফল বাংলায় এখন বাজার দরের থেকে কেজি প্রতি 8 টাকা কমে পেঁয়াজ বিক্রি করছেন। সুখসাগর বেশি করে বিক্রি করলে দাম হয়তো আরো কমানো যাবে। আমি যেটা বললাম, দ্যাট ইজ মাই প্রপোজাল। পেঁয়াজ স্টোর করার জন্য আমরা চাষিদের প্রায় 4000 পেঁয়াজ গোলা তৈরি করে দিয়েছি। সেখান থেকে আমরা নিচ্ছি না কেন? ওখান থেকে নিচ্ছি এখন যেটা কিনছি। আরো আছে 4000, সংখ্যাটা কম নয়। পেঁয়াজ তো সেদ্ধ করে লোকে ভাত খায় না, ভাতের সাথে একটা পেঁয়াজ নেয় বা তরি তরকারিতে দেয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 4000 পেঁয়াজের গোলা আছে, যতটুকু ওদের লোকাল প্রয়োজন রেখে বাদ বাকিটা নিয়ে নাও, কিনে নাও। আবহাওয়ার জন্য কিছু নষ্ট হয়, নো ডাউট, কিন্তু আমরা তো কৃষকদের সঙ্গে সঙ্গে শস্য বীমা বিনা পয়সায় সবকিছুই তো আমরা করে দিয়েছি। আমরা তো রাজ্যের কৃষকদের মোট 640 কোটি টাকা শস্য বীমার জন্য ক্ষতিপূরণ দিয়েছি। যাদের সবজি নষ্ট হয়েছে তাদের 1 পয়সাও কৃষকদের দিতে হয় না। আলুকেও আমরা শস্য বীমার আওতায় নিয়ে এসেছি। আলু চাষিদের আমরা এবছরই শুধু 322 কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছি। তাহলে আমার দাম বাড়বে কেন? দু 2019 সালে আমরা এই শস্য বীমা টিমাগুলো চালু করেছি বিনা পয়সায়, রাজ্য থেকে, সেন্ট্রাল থেকে 1 পয়সাও আমরা নিই না। এই বাংলা শস্য বীমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত চাষিকে, যদি 11 কোটি পপুলেশন হয় বা 10 কোটি, 1 কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি। কত টাকা লেগেছে জানেন আমাদের গভর্নমেন্টের জন্য? স্টেট গভর্নমেন্ট থেকে 3133 কোটি টাকা। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা একটা বড় কাজ। কেন দিয়েছি? যে ওরা ভালো করে তৈরি করুক, বাজারে লোক যাতে সস্তায় পায়। কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য, কিছু মুনাফা খরের জন্য, আমি সেটা কিছুতেই করতে দেবো না। দেখুন, চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায়নি আলু, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ বাজারগুলো আবার কিন্তু
যেরকম আমরা করতাম, ভিজিলেন্স দিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়। আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এদের চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ, এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। নতুন আলু আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে, জানুয়ারিতে, এখন পেঁচিয়ে গেছে। দাঁড়ান, এসব আপনার বলার দরকার নেই, বুদ্ধি খরচ করুন। যেটা হচ্ছে, ধরুন মোট 60 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল, সেখান থেকে বেরিয়েছে 15 লাখ মেট্রিক টন। দাঁড়ান, 45 লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে। কেন? আপনারা এক্সটেনশন দেবেন না বারবার, 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেটে, পুরোটা একসাথে ছাড়বেন না। 45 লাখ মেট্রিক টন যেটা আছে, আপনি যদি, এটা কি মাস? জুলাই মাস, জুলাইয়ের 9 তারিখ, আমি জুলাই থেকেই ধরছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। আপনি যদি 25% রেখেও, আপনি যদি 20%ও যদি করেন, 5 লাখ করে আপনি তুলুন, আপনার লাগে 6 লাখ মতো মাসে। তো 6 লাখ মতো হলে 6 6 36 হয়ে যাচ্ছে, 9 দিন পেরিয়ে গেছে অলরেডি, 36 হচ্ছে, তাহলেও তো 9 লাখ মেট্রিক টন ধরে রাখতে পারবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমার এত তর্ক করার দরকার নেই, তাহলেও তো আপনার থাকছে এক্সট্রা। কিন্তু বেরিয়ে দাম বাড়াচ্ছে কেন? তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো, রাজ্যের বাইরে। দাঁড়ান, বর্ডার চেকিং হবে, আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে, আমি তো যেতে বারণ করিনি, আমার পোষাবে তারপরে তো আপনি দেবেন। নাসিক থেকে নিক, কোনো অসুবিধা নেই, নাসিকে পেঁয়াজ বেশি হয়। আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফাখোররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে, আর আমার রাজ্য কেন সফর করবে? এটা কি আমার দায়িত্ব দেখার? না এগ্রিকালচার মিনিস্ট্রির দেখার দরকার? তাহলে বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে। 6 লক্ষ মেট্রিক টন করে বের করুন, তাহলেও কিন্তু বীজের আলু থাকবে আপনার কাছে। আর বীজের আলু তো আপনারা এক্সট্রা বীজ তৈরিও করতে পারেন, আমি সে কথাই বলছি, আরো করতে হবে। আগের বারেও মনে রাখবেন, নতুন আলু আসার পরেও পুরনো আলু কোল্ড স্টোরেজে পড়েছিল, সেইগুলো তো নষ্ট হয়ে যায়, কালচে হয়ে যায়, একটা গন্ধ হয়ে যায়, একটা দাগ হয়ে যায়, তাতে তো যে রাখছে আলুটা তারও ক্ষতি হচ্ছে। নতুন আলু আপনার যেই উঠবে, আপনি 5% রেখে বাদ বাকিটা বাজারে ছেড়ে দিন। ভাই দামটা কেন বাড়লো? কেউ দেখা, ডিপার্টমেন্ট আজকে বিবেক এসছে, এআরডি ডিপার্টমেন্ট, কোঅপারেশন, হর্টিকালচার,
ফুড অ্যান্ড সাপ্লাই, এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন, বাজার সমিতির লোকেরাও আছেন। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি, নাকি ইলেকশনের সময় 3 মাস সব ঘুমিয়েছিল? ইলেকশন তো মাথায় আসা নয়। একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের 12টা বাজিয়ে দেওয়ার, মানুষের উপর প্রেশার দেওয়া। কেউ কোনো কিছু দেখে না। আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি। ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন, ইয়েস, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। পুলিশের ডিজিও যেমন থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, কমিশনার গুলো থাকবে, কলকাতা পুলিশও থাকবে, কমিশনারেটরা থাকবে, এসপি থাকবে। আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এইরকম ভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন। আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না, আমরা তাদের ওপিনিয়নও নেব কি করলে আরো ভালো হয়। আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক। লাগাম ছাড়া যদি সবকিছু হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে। তখন কিন্তু রাশ টানতে হবে। আর একবার যদি আমি রাশ টানার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না, বেশি হবে। এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারলেন কিছু? যারা আমার বাজারের বন্ধুরা আছেন, ট্রেডার্সরা আছেন, আচ্ছা আপনি বলুন তো, আপনি চাষিদের ব্যাপারটা ভালো বোঝেন। হ্যাঁ বলুন। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। তাই আমি তো রোজ ডালা ডালা করে এক ডালি করে ফুল নিয়ে আমি ঠাকুরকে দিই। আমার বাড়িতে গাছে তাহলে অত ফুল হয় কি করে? সবজি গাছের ফুল সব নয়, হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে, সব জায়গায় নয়। আপনাকে একটা সিস্টেম করতে হবে। এগ্রিকালচারকে আমি ভেবে দেখতে বলবো। আজকে ধান ভিজে গেলে বন্যায়, সুন্দরবনে যে ধানগুলো আগে নষ্ট হতো, আজকে আমরা রিসার্চারদের দিয়ে পরীক্ষা করিয়ে আমরা সেই ধানগুলো আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি। ফলে আমার সুন্দরবনের ধানটা, বা যেগুলো দীঘা বা মেদিনীপুর বা কন্টাই এদিক দিয়ে বা ওদিকে সুন্দরবন এলাকায় যে ধানগুলো নষ্ট হতো, আজ কিন্তু ধানগুলো নষ্ট হয় না, কারণ সেই ধানটা আমরা বিক্রি করি, চাষিদের লাভ হয়। সেই রকম বাজারও আছে। সেরকম আপনারা যখন খুব গরম পড়বে, কি করে সবজিটাকে বাঁচানো যায়, তার একটা রিসার্চারদের ডেকে একটা টিম করে সার্ভে করান, যাতে ভবিষ্যতের জন্য এটা আমাদের কাজে লাগবে। এবছরে হয়তো এটা কাজে লাগবে না, কারণ ইট ইজ ওভার, দ্য চ্যাপ্টার ইজ ওভার। ইলেকশনের জন্য অনেকটা হয়েছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু দেয়ও না আর টেক কেয়ারও করে না। তাই আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা টেক কেয়ার করবো, কারণ উই আর কনসার্ন অ্যাবাউট দ্য পিপল। এইটা ভাবুন প্রদীপদা, কয়েকজনকে কাজে লাগান। যদি অতিবৃষ্টি হয়, আমাদের শস্য বীমা আছে, অতিবৃষ্টি হলে তুলে ফেলবেন, কুইক ডিসপোজাল করবেন, কোল্ড স্টোরেজে রাখবেন। যেমন পেঁয়াজের কোল্ড স্টোরেজ আছে, আমরা করেছি অলরেডি। ডিপ যেটা আপনি বলছেন, ডিপ ইরিগেশন করে জল দেওয়া, এগুলো তো জল ধরোটাকে কাজে লাগিয়ে জল ধরো এখানে কে দেখে? কোন প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন? প্রভাত মিশ্রকে বলে দেবেন। আমি সেটাই বলছি, শুনুন, আমি আবার বলছি, জল ধরো কত পুকুর কেটেছি আমরা, কোনো হিসেব আছে? নিশ্চয়ই ওটা এখন 2 লাখ 2.5 লাখে পৌঁছে গেছে, আগে একটাও ছিল না, তার বেশি আছে।
আমার টার্গেট ছিল, আমি প্রথম যখন ক্ষমতায় এসেছিল আমি বলেছিলাম আমরা 5 লাখ বা কিছু না, আমরা 50,000 বা কিছু একটা করব। হ্যাঁ, অথচ সেটা কিন্তু এখন প্রায় বেড়ে আমার মনে হয় 3-4 লাখও হয়ে গেছে। এক্স্যাক্ট ফিগারটা আমি চাইছি প্রভাতের কাছ থেকে, সিএস জোগাড় করে দেবে। 5-এর ওপর যদি হয়ে গিয়ে থাকে, তাহলে জল ভরো তো গ্রামের কাছে কাছে, প্রত্যেকটা জেলায় জল ধরো। বেশি জল হলে ওই জলটা তারা না ধরে রাখে, ফলে বন্যা থেকে অনেকটা বাঁচায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখুন আমি উদয়নারায়ণপুরে বন্যায় প্রতি বছর গিয়েছি। উদয়নারায়ণপুর আমতায় অরূপরা জানে, পুলকরা জানে। আমি আগে দেখতাম ডিবিসির জালে যে জায়গাগুলো ভেসে যেত, গতবার তার আগের বারে যখন আমি গেলাম আমাকে পুলকরা বোঝালো, রাজারা বোঝালো যে দিদি দেখো আগে কিন্তু জল যত পর্যন্ত আসতো এখন কিন্তু জলটা তার থেকে 1 কিলোমিটার কমে আসে। তার কারণটা হচ্ছে আমরা যে চেক ড্যাম করেছি, আমরা যে জল ধরো করেছি, তাতে জলটা চলে যাচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং এই জল ধরোতে আমাদের মৎস্যের কাজেও লাগছে। আর ফিশারি ডিপার্টমেন্ট দেখার মনে হয় লোক নেই ভালো। ফিশ তৈরি কি হচ্ছে, ডিমে যেমন আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছি ডিসেম্বরে, এটা একটা বড় কাজ করেছে বিবেক। ফিশারিটা কি করেছে, আমি যে মাছ, একটা বড় মাছ তৈরি করতে 2 বছর লাগে, আমি 70টা অ্যাগ্রো যে পন্ড আছে, না আমি করেছিলাম, তাতে আমি বাড়াচ্ছিলাম, সেগুলোর কি খবর, কোনো খবর আছে? ময়না মডেলও করা হয়েছিল, তাতে কিছু খেয়ে নিচ্ছে না, রেখে দিয়ে মাছগুলো বড় করছে। তো বড় মাছ হলে টেস্ট একরকম হবে, কচি মাছের টেস্ট একরকম হবে, খুব স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু নয়, বরঞ্চ এমন কিছু আমরা ইউজ করতে পারি কিনা যেটা হচ্ছে এনভায়রনমেন্টালি ফ্রি, সেটা কথা বলে যাতে টেস্টটা বাড়ে। আমাদের মৌরলা, পুটি টুটি এগুলো লোকে বেশি খায়। চারটে চারদিকে এখন এ পর্যন্তই। অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।